আমাদের সেভেন্থ টপিক হচ্ছে টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। এই বিষয়টা একটু ডিফারেন্ট। বাকি যে 6টা স্কিলের কথা বলেছি, ওই প্রত্যেকটা স্কিলের সাথেই কিন্তু এই টাইম অ্যান্ড ম্যানেজমেন্ট ক্রস কাটিং হিসেবে কাজ করে, মানে প্রত্যেক জায়গায় কিন্তু এর অ্যাপ্লিকেশন আছে। তো প্রথমেই শুরু করি টাইম ম্যানেজমেন্ট নিয়ে, তারপরে যাব স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে। তো টাইম এমন একটা রিসোর্স যেটা সবার সমপরিমাণ। একটা দেশের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবচেয়ে ক্ষুদ্র একটা পদবি হোল্ড করছে এমন মানুষেরও একই সময় থাকে। এবং শুনবেন অনেক ভাবে যে এই সময়ের মধ্যে কেউ অনেক অ্যাচিভ করে, আবার কেউ অনেক কম অ্যাচিভ করতে পারে লাইফে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা ফর প্রফিট, নন প্রফিট বা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করে, কেউ যদি টাইম ম্যানেজমেন্টের প্রিন্সিপালগুলো, টুলস অ্যান্ড টেকনিক্সগুলো ইউজ করে, তাহলে দেখা যায় যে সে আপনার প্রতিদিন 2 ঘন্টা সেভ করতে পারে। সো আসুন আমরা শুনে নেই কী কী কুইক টিপস আপনি অ্যাপ্লাই করতে পারেন যাতে আপনার টাইম ম্যানেজমেন্ট ভালো হয়, আপনি অনেক বেশি অ্যাচিভ করতে পারেন। এবং টাইম ম্যানেজমেন্ট ভালো হলে কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্টও ভালো হয়, দেখবেন। তো প্রথম যে টিপটা শেয়ার করব সেটা হচ্ছে খুব সিম্পল, বলছে রাইট টু ডু লিস্ট। তার মানে আপনার মাথায় যে কাজের কথাই আসে, অফিসের মানে ডে টু ডে কাজ, পার্সোনাল কাজ, হেডিং ভিন্ন ভিন্ন দিয়ে আপনি কাগজে লিখুন, আপনার মোবাইল ফোনে লিখুন, যেখানেই ক্যাপচার করবেন যে কোনো আইডিয়া। আপনার যেন মাথায় থেকে না যায় কোনো কিছু, তাহলেই না আপনার স্ট্রেসও তৈরি হবে। সেটা প্রথম তাহলে কি টু ডু লিস্টে সব কিছু ঢুকে যাবে। এখন যেহেতু সব কাজই ঢুকানো আছে টু ডু লিস্টে, সেকেন্ড যেটা আপনাকে করতে হবে টাইম ম্যানেজমেন্ট ভালো হতে হলে, আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে। এর মানে হচ্ছে সবগুলো কাজই কিন্তু আর্জেন্টও না, ইম্পর্ট্যান্টও না। তার মানে এক একটা এক এক রকম। কিছু কাজ আমরা বলি, সংক্ষেপে বলতে গেলে, আর্জেন্টও ইম্পর্ট্যান্টও, এটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হয়, কোনো উপায় থাকে না। কিছু কাজ আছে ইম্পর্ট্যান্ট কিন্তু আর্জেন্ট না, এটা কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হয়। কারণ যেমন ধরুন স্বাস্থ্যের কথা বলি, ভ্যাকেশনের কথা বলি, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের কথা বলি, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কিন্তু আর্জেন্ট হয়তো না। আর কিছু কাজ আছে আর্জেন্ট কিন্তু ইম্পর্ট্যান্ট না, আর ফোনটা বেজে উঠলো, এটা মনে হচ্ছে এখনই বোধহয় উত্তর দিতে হবে। আসলে এটা কিন্তু আপনি সাইলেন্ট মোডে রাখতে পারেন, তাতে ইন্টারাপশনও হবে না, একসময় পরে উত্তর দিতে পারেন। মানে সব ফোন কলের কথা বলছি না, আপনার সুপারভাইজার আপনাকে ফোন করলে সেই ফোন তখনই উত্তর দেবেন। আপনার একটা ইমেইলের উত্তর এখনই চাচ্ছে, সেটা আপনি এখনই দেবেন। কিন্তু অনেকেই কিছুক্ষণ পরপরই ফোন চেক করা আর ইমেল চেক করা আর যখনটার উত্তর তখন দেওয়া, এভাবে কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলেন। তো আরেকটা জিনিস আছে, আমরা বলি ইম্পর্ট্যান্টও না, আর্জেন্টও না। কেউ কেউ টেলিভিশন অনেকক্ষণ ধরে দেখেন, কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামও দেখছেন না, চ্যানেল একটার পর একটা ট্রান্সফার করছেন, অনেক মানে দেরিতে ঘুমাচ্ছেন, এমন কোনো বিশেষ কোনো আর্জেন্ট কারণ ছাড়াই। তো এইভাবে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। সো প্রায়োরিটাইজটা আপনি করে নিলেন ABC পদ্ধতিতে। যেই কাজটা আজকে কালকে বা করতেই হবে, আপনি A প্রায়োরিটি দেন। যেটা এর পরে করলে হবে B, সেটা আরও পরে বা না করলেও এমন কিছু হবে না, সেটা C দিয়ে রাখেন। হ্যাঁ, সব কাজ তো আর ইম্পর্টেন্ট আর আর্জেন্ট হতে পারে না। তো এখন যদি ইম্পর্টেন্ট আর্জেন্টও অনেক বেশি থাকে, তাহলে A1, A2, A3 এইভাবে করতে পারেন। তৃতীয়ত চলে আসি, আমি রিসেন্টলি একটা বই পড়েছি, বইয়ের টাইটেল হচ্ছে 18 মিনিটস। ওনার এই বইতে দেখিয়েছেন যে আমরা যে কাজ করি অফিসে, শুরু থেকে শেষ পর্যন্ত যদি 18টা মিনিট ভিন্নভাবে কাজে লাগাই, তাহলে প্রোডাক্টিভিটি অনেক বেশি হয়। কীভাবে? উনি বলছে অফিসে এসেই প্রথম 5 মিনিট আপনি দেবেন আজকে সারাদিনে কি কি কাজ। এবং মনে রাখবেন, প্রতিদিনের একটা সবচেয়ে বড় কাজ থাকে, যে কাজটা না করলে দিনে অন্য অনেক কাজ করেও মনে হয় যেন আসল কাজটাই হলো না। ইংরেজিতে এটাকে বলে কিল দ্যাট ড্রাগন। তো উনি ওটাই বলছেন যে ফাইন্ড আউট সবচেয়ে বড় কাজটা কি। তারপরে উনি বললেন যে ধরুন আমরা 8 ঘন্টা কাজ করছি অফিসে, প্রতি 1 ঘন্টা পার হওয়ার পরেই 1 মিনিট ব্রেক নিয়ে দেখেন যে গত 1 ঘন্টায় কতটুকু করলাম,
আর আগামী 1 ঘন্টায় কতটুকু কাজ করতে চাই। এতে সুবিধা কি, অনেক সময় আমাদের নিজেদেরই খেয়াল থাকে না, ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, আরেকজনের কাজ করা শুরু করে দিই, নিজের প্রায়োরিটি ভুলে গিয়ে কম প্রায়োরিটি কাজগুলো করতে থাকি। তো এইভাবে ঘন্টা ঘন্টা যাচ্ছে, আপনার লাঞ্চ করছেন, দ্যাটস ফাইন। তার মানে দিনের শেষে এসে আবার উনি বলছেন 5টা মিনিট দেন, যে 5টা মিনিট দিয়ে দেখলেন সারাদিন কি করলেন, যা প্ল্যান করেছিলেন সেটা করতে পারলেন কিনা, এবং আগামীকালের জন্য কি কাজটা রয়ে গেল। এইভাবে দেখেন, প্রথম 5 মিনিট সকালের শুরুতে, কাজের শুরুতে, আর কাজের শেষে 5 মিনিট মিলল 10 মিনিট, আর প্রতি ঘন্টায় 1 মিনিট করে দিলে 8 ঘন্টায় 8 মিনিট। এইভাবেই উনি বলছেন 18 মিনিটস আপনি ব্যয় করেন, কিন্তু এতে আপনার ওই যে 2 ঘন্টা বা বললাম সেভ হয়ে যাবে। সুতরাং আপনার এই 18 মিনিটস দিয়ে আপনি অনেক বেশি কিছু পাবেন। এটাই সেই রাইটারের একটা প্রমিস। এবার আসছি আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা শেয়ার করার জন্য। প্রথমতই বলে নেওয়া ভালো যে এই ফাস্ট পেসড সোসাইটিতে আপনি যেই অর্গানাইজেশনেই কাজ করেন না কেন, স্ট্রেস হ্যাজ বিকাম এ পার্ট অফ লাইফ। সেজন্য ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে কীভাবে স্ট্রেসকে ম্যানেজ করবেন। স্ট্রেসকে কিন্তু রিমুভ করতে পারবেন না, এটাকে ম্যানেজ করতে হবে। আর এটাও জানা উচিত যে স্ট্রেস যদি না থাকে তাহলে কিন্তু প্রোডাক্টিভিটিও অনেক সময় হয় না। তার মানে সব স্ট্রেস যে খারাপ তা না, কিছু স্ট্রেস আছে, স্ট্রেস না হলে কাজের স্পৃহা জন্মায় না, আমরা এটাকে বলি স্ট্রেস। আর কিছু স্ট্রেস থাকে কাজের প্রোডাক্টিভিটি আরও কমিয়ে দেয়, এবং এমনও হয় মানুষ অসুখ পর্যন্ত হয়ে যেতে পারে, তার ডিপ্রেসড হয়ে যায়। আমরা সেগুলোকে বলতে পারি ডিস্ট্রেস। তো আসি কুইক টিপস এগেন, যে কীভাবে আপনি আপনার স্ট্রেস কমাতে পারেন। ওকে, আমি যেটা করি, প্রথম বলি যে যখন আমি কোনো একটা স্ট্রেসে পড়ি, আমি চিন্তা করি এর আগেও তো জীবনে বিভিন্ন পর্যায়ে কত স্ট্রেসই এসছে, ওগুলো কি ওভারকাম করি নাই? অফকোর্স করেছি। সো নিজেকে নিজে কনফিডেন্স দেই। তো আপনিও মানে তাই করতে পারেন যে একটা সময়ে এখন থেকে এখনও যেই স্ট্রেসটা ফিল করছেন, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে এই স্ট্রেস নিয়ে চিন্তাই করবেন না। ফলে খুব বেশি চিন্তায় পড়ে যাবেন না স্ট্রেস নিয়ে। স্ট্রেস ক্যান বি ম্যানেজ। আগেও স্ট্রেস ম্যানেজ করেছি, ওভারকাম করেছি, এবারও পারবো। এটা হলো মানসিকভাবে আপনি অনেক শক্ত হওয়ার একটা কৌশল। আপনি যেটা তারপরই করবেন সেটা হলো, মনে রাখবেন রিল্যাক্সড হওয়াটা খুব দরকার। এবং রিল্যাক্সড হওয়ার পরিবেশ খুব নাও থাকতে পারে অফিসে, কিন্তু আপনি মেন্টালি রিল্যাক্সড হতে পারেন কীভাবে? চিন্তা করবেন যে আচ্ছা, এই কাজের প্রেশারটা চলে গেলে আমি একটা চমৎকার ভ্যাকেশন করব, আমার ফ্যামিলিকে নিয়ে আমি চমৎকার সময় কাটাবো, একটা মুভি দেখব, যেটাই আপনার কাছে খুব পজিটিভ কোনো ইমোশন উদ্রেক করে। এই রকম চিন্তা করবেন, এইরকম ভিজুয়ালাইজ করবেন, যাতে আপনাকে ওই স্ট্রেসটা কাবু করে ফেলতে না পারে, আপনাকে তার স্লেভ বানিয়ে ফেলতে না পারে। আমরা বলি যেই পরিবেশই থাক না কেন, আপনার কিন্তু যদি দেখেন স্ট্রেস কমছে না, আপনি যেটা আরেকটা টেকনিক করতে পারেন সেটা হলো, আমরা এটাকে বলি ডিপ ব্রিদিং। মেডিটেশনের অংশ হিসেবে এটা করা হয়, কিন্তু ফর্মাল মেডিটেশনে সেই যোগাসন আর পদ্মাসন আর বিভিন্ন সিরিয়াস মেডিটেশনের কথা আমি বলছি না। অনেক সময় আজকাল আর এটাকে এক্সিকিউটিভরা, প্রফেশনালরা এখন কিন্তু আরও সিম্পলভাবে মেডিটেট করতে পারেন। যেমন আমি একটু দেখাই, আপনি আস্তে আস্তে নিঃশ্বাস নিতে পারেন না, নাক দিয়ে নিলেন, এমনভাবে নেবেন আপনার পেটটা একদম ভরে যাবে, এবং একটু আটকে রাখবেন আপনার নিঃশ্বাসটাকে কয়েক সেকেন্ড, তারপরে মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়বেন এই নিঃশ্বাসটা। এইরকম আপনি যদি 20 বার করেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনার স্ট্রেস অনেক কমে যাবে, চলেও যেতে পারে। দুটো কারণে, একটা হলো আপনার অ্যাটেনশন এখন চলে গিয়েছে স্ট্রেস থেকে আপনার নিঃশ্বাস প্রশ্বাসের প্রসেসের উপরে, ফলে স্ট্রেস কিন্তু আপনার মাথায় অতটা থাকতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে এই
দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাসের কারণে আপনার অক্সিজেনের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, বোথ ইন ইয়োর ব্রেইন, ইন ইয়োর বডি। সো তাতে কি হচ্ছে, আপনার বডি আরও বেশি সচল হচ্ছে। দেখবেন হাউ ইফেক্টিভ দিস টেকনিক ইজ। স্ট্রেসকে ম্যানেজ করার জন্য ছোটোখাটো অনেক ইমিডিয়েট অ্যাকশনও কিন্তু অনেকে নিয়ে থাকে। যেমন আমাদের অর্গানাইজেশনের পলিসির কোনো প্রবলেম না থাকলে অল্প সময়ের জন্য গান শোনা, ওয়াশরুমে গিয়ে একটু মুখে পানি দিয়ে আসা, এবং যদি ওয়ার্ক স্টেশনে বসে আপনি লাইট এক্সারসাইজ করতে না পারেন, একটু হাত পা নাড়া, একটু উঠা বসা করা, তাহলে দরকার হলে ওয়াশরুমে গিয়ে করবেন। তাও আপনি প্রোঅ্যাক্টিভলি কিন্তু এই কাজগুলো করতে পারেন। আর এর পাশাপাশি অফিসের বাইরে একটু গিয়ে 5-10 মিনিটের মুক্ত বাতাস খাওয়া কে না করবে আপনাকে। অল দিস ইউ ক্যান ডু টু ইমিডিয়েটলি draw your attention away from a stressful situation and একটা প্লেজেন্ট পজিটিভ একটা মুড নিয়ে তারপরে ফিরে এসে আবার কাজে নেমে গেলেন। এই তো এভাবে কিন্তু করা যায়। অ্যান্ড কোনো স্ট্রেস যদি খুব লিঙ্গার করে এবং আপনাকে বেশ জ্বালাচ্ছে এরকমই মনে হয়, তখন কিন্তু আপনি একটু ভিন্ন স্ট্র্যাটেজি নিতে পারেন। আমরা যেটাকে বলি, হয়তো দেখা গেল ওয়ার্ক লাইফ ব্যালেন্সে কিছু সমস্যা আছে, আপনি হয়তো ফ্যামিলিকে কম সময় দিচ্ছেন, ইভেন নিজের জন্য কম সময় নিচ্ছেন। হ্যাঁ, তখন আপনি কি করতে পারেন, আপনি আপনার সুপারভাইজারের সাথে কথা বলতে পারেন, ছুটি নিতে পারেন, যেটা আপনার পাওনা ছুটির মধ্যে থেকে। যদি তাও দেখেন আপনি হেল্প হচ্ছে না আপনার স্ট্রেস ম্যানেজমেন্টে, শেষ চিকিৎসা তো আছেই, আপনি ডক্টরের শরণাপন্ন হতে পারেন। এভাবেই কিন্তু আপনি স্ট্রেসকে ম্যানেজ করতে পারেন, এবং অনেক অনেক প্রফেশনালরা এভাবে নিজেদেরকে চমৎকারভাবে কিন্তু ম্যানেজ করছে। টাইম ম্যানেজমেন্টের যে ডিসকাশন, সেখান থেকে যদি আমি সামারি করার চেষ্টা করি, তাহলে বলতে হবে যে ওই স্টেপগুলোই কিন্তু আপনাকে নিতে হবে। যে টু ডু লিস্ট করা, প্রায়োরিটাইজ করা, 18 মিনিটসকে কাজে লাগানো, কিন্তু সব কিছুর মধ্যে থাকছে আপনার একটা মানসিকতা, যে আপনি সময় ব্যবস্থাপনায় অনেক কনসিয়াস হবেন এবং এই টুলসগুলো অ্যাপ্লাই করে অনেক প্রোডাক্টিভ হতে পারবেন প্রতিদিনই। এখানে আপনার যে রোলটা আমরা দেখছি সেটা হলো টাইম ম্যানেজারের রোল। স্ট্রেস ম্যানেজমেন্টের সামারিতে আমি এটাই বলবো যে যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে পড়লেই ঘাবড়ে না গিয়ে ভাববেন এই সিচুয়েশনটাও পার হয়ে যাবে। আগে মেন্টালি স্ট্রং হতে হবে, তারপর যে সমস্ত টুলস টেকনিক শেয়ার করলাম, আপনার সেই রিল্যাক্সেশন টেকনিক, আপনার মিউজিক শোনা, আপনার সুপারভাইজারের সাথে কথা বলা, আসলে এগুলোই তো যখন অ্যাপ্লাই করবেন দেখবেন যে স্ট্রেস আপনাকে আর কন্ট্রোল করবে না, আপনি বরঞ্চ এই স্ট্রেসকে কন্ট্রোল করে ম্যানেজ করে প্রোডাক্টিভ একটা লাইফ লিড করতে পারবেন।